হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা কি করেছিলাম? গত ক্লাসে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে একটু সূচিপত্র নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে দেখব অধ্যায় 1 নিউটনের সূত্র। এই চ্যাপ্টার থেকে কতটুকু পড়ানো যায়। এই অধ্যায়ে নিচের বিষয়গুলো আলোচনা করা হয়েছে: নিউটনের প্রথম সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, বল, 4 ধরনের বল, নিউটনের তৃতীয় সূত্র, গতিশক্তি, মহাকর্ষ বল। তো দেখা যাক এই চ্যাপ্টারে ফিজিক্স অর্থাৎ বিজ্ঞানের এই প্রথম অধ্যায়ে কী কী আছে। তো আগের শ্রেণীতে তোমরা গতি সংক্রান্ত রাশিগুলো সম্পর্কে একটু ধারণা পেয়েছো এবং সময়ের সাপেক্ষে এই রাশিগুলো কিভাবে পরিবর্তন হয় সেটি সহজ কিছু গাণিতিক সমীকরণ দিয়ে প্রকাশও করতে শিখেছ। অর্থাৎ তোমাদেরকে আগের ক্লাসে অর্থাৎ অষ্টম শ্রেণীতে শুধুমাত্র সরণ, বেগ, ত্বরণ এরকম রাশিমালার সংজ্ঞার কথা বলে তাদের মাঝে সম্পর্কে সমীকরণগুলো শেখানো হয়েছে, কিন্তু সেই গতিটা কোথা থেকে এসেছে তার পেছনের বিজ্ঞানটুকু একটুখানি আভাস দেওয়া হলেও সেটি ব্যাখ্যা করা হয়নি। তাহলে এই বোঝাই যাচ্ছে যে আগে তোমাদেরকে এই ফিজিক্সের কিছু কিছু বিষয় শুধু সংজ্ঞা শিখিয়েছে এবং এদের বিস্তারিত তোমাদেরকে বলা হয়নি, শেখানো হয়নি। এই অধ্যায়ে হয়তোবা একটু বিস্তারিত শিখতে পারবে। তো দেখা যাক তোমরা নিউটনের 3টি যুগান্তকারী সূত্র দিয়ে কিভাবে গ্রহ, উপগ্রহ থেকে শুরু করে রকেট কিংবা গাড়ি, এমনকি ক্রিকেট বল পর্যন্ত সব কিছুর গতি বিশ্লেষণ করতে পারবে। তো দেখা যাক অনুমিতি, স্বীকার্য, তথ্য ও সূত্র অর্থাৎ হাইপোথিসিস, পস্টুলেট, থিওরি অ্যান্ড ল। নিউটনের 3টি সূত্র জানার আগে বিজ্ঞানে সূত্র বলতে কী বোঝায় তোমাদের সেটি জেনে নেওয়া ভালো। সাধারণ কথাবার্তায় আমরা বিভিন্ন সময় অনুমিতি, তথ্য বা সূত্র এই শব্দগুলো ব্যবহার করে থাকি, কিন্তু বিজ্ঞানীরা যখন এই কথাগুলো ব্যবহার করেন তার বিশেষ এবং সুনির্দিষ্ট অর্থ আছে, যেগুলো এরকম। কীরকম? তাহলে দেখা যাক। অনুমিতি অর্থাৎ হাইপোথিসিস। অনুমিতি শব্দটি দিয়ে বোঝা যাচ্ছে এটি অনুমানের সাথে সম্পর্কযুক্ত। হাইপোথিসিস ইংলিশটা কিন্তু খুবই সহজ একটা ওয়ার্ড, যেটাতেই বোঝা যায় যে কোনো কিছু অনুমান করা, কিন্তু বাংলা ওয়ার্ড যেটা অনুমিতি, অনুমিতি শুনলে অনেকেই বুঝতে পারবে না এটার মানেটা কি। আর হাইপোথিসিস বললে কিন্তু সহজেই বুঝতে পারবে। হ্যাঁ, আমি একটা জিনিস ধরে নিলাম। তো কোনো একটি প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা করতে চাওয়ার প্রথম ধাপ হলো অনুমিতি। তো দেখো, আমরা যখন দেখি ভূমিকম্প হচ্ছে বা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে তখন কিন্তু আমরা হাইপোথিসিস করি যে হয়তো এই কারণে হচ্ছে। হ্যাঁ, হয়তো ভূমির স্তর নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য ভূমিকম্প হচ্ছে। এটা কিন্তু একটা হাইপোথিসিস। হ্যাঁ, যখন প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তখন আমরা বলি পরিবেশে গাছপালা খুব কমে গেছে, সে কারণে আমাদের কি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে। এটা কিন্তু এক ধরনের হাইপোথিসিস। তো সহজে বোঝা যাচ্ছে হাইপোথিসিস বা অনুমিতি কী। অনুমিতি বা হাইপোথিসিস হচ্ছে কোনো কিছু বিষয়ে অনুমান করা। তবে বিজ্ঞানের জগতে অনুমিতি কিন্তু মোটেও যুক্তিহীনভাবে যেরকম ইচ্ছা সেরকম অনুমান করে বসে থাকলে হবে না। বুঝতে পেরেছ? তাদের অনুমানটুকুর পেছনে অবশ্যই আগের পরীক্ষণের তথ্য, প্রতিষ্ঠিত সূত্র থেকে পাওয়া হিসেব কিংবা পর্যবেক্ষণের ফলাফল থাকে। তো সহজে বোঝা যাচ্ছে আমরা যখন একটা জিনিসকে অনুমান করি কোনো কিছু না জেনেই, কিন্তু বিজ্ঞানে সেটা না। বিজ্ঞানে কী করতে হবে? বিজ্ঞানের অনুমানটা আসে সেই আগের পরীক্ষণের তথ্য, হয়তো এই বিষয় নিয়ে আগে গবেষণা করা হয়েছে, সেই গবেষণা থেকে একটা ফলাফল বের হয়েছে, সেটার উপর ভিত্তি করে অনুমিতিটা করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবসময় পরীক্ষা নিরীক্ষা করে অনুমিতির সত্যতা বা সত্যাসত্য মানে সত্যতা যাচাই করার সুযোগ থাকে। স্বীকার্য, এইগুলো হচ্ছে কি এক একটা ওয়ার্ড তোমাদের কাছে পরিচিত করার কিছু ব্যাখ্যা। স্বীকার্যটা কীরকম?
অনুমিতি আমরা পরীক্ষা নিরীক্ষার পর গ্রহণ করতে পারি, আবার পরিত্যাগ করতে পারি, কিন্তু স্বীকার্যকে আমরা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সত্য বলে ধরে নিই। তো বুঝতেই পারছো স্বীকার্য এবং অনুমিতি কীরকম। স্বীকার্য পোস্টুলেট, তো স্বীকার্যটা হচ্ছে গিয়ে কি আমরা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সত্য বলে ধরে নিই, অর্থাৎ এটা চিরন্তন সত্য। আর অনুমিতিটা হচ্ছে আমরা পরীক্ষা নিরীক্ষার পর ধারণা করি যে এটা হয়তো এই জন্য হয়েছে। অর্থাৎ দুইটার শব্দের মধ্যে স্বীকার্য এবং অনুমিতির মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? যে অনুমিতি আমরা পরীক্ষা নিরীক্ষার পর গ্রহণ করতে পারি, আগে আমরা অনুমান করি, তারপরে কোনো একটা গবেষণার উপর অনুমান করি, তারপরে পরীক্ষা নিরীক্ষার পর এটার সত্যতা যাচাই করতে পারি অনুমানটা ঠিক ছিল কি ভুল ছিল। কিন্তু স্বীকার্যকে আমরা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সত্য বলে ধরে নিই। অর্থাৎ স্বীকার্য মানে এটা চিরন্তন সত্য, এটা তোমাকে মানতেই হবে, এটাকে তোমার ভুল ভুল ভাবার কোনো সুযোগ নেই। তথ্য বা থিওরি, বিজ্ঞানীরা একটি অনুমতি দিলে অন্যান্য বিজ্ঞানীরা সেই অনুমিতিকে পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে যাচাই করে দেখেন। যেই অনুমিতিগুলো সত্য প্রমাণিত হয় বিজ্ঞানের ভাষায় সেগুলোই তথ্য নামে পরিচিত। যেই তথ্য যাচাইযোগ্য নয় ধরে নিতে হবে সেটি আসলে বিজ্ঞানের ক্ষেত্র নয়। তাহলে কি বোঝা যাচ্ছে? তথ্য দ্বারা বিজ্ঞানীরা একটি অনুমতি দিলে অন্যান্য বিজ্ঞানীরা সেই অনুমতিকে পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে যাচাই করে দেখেন। যেই অনুমতিগুলো সত্য প্রমাণিত হয় বিজ্ঞানের ভাষায় সেগুলোকে তথ্য নামে পরিচিত, আর যেই তথ্যগুলো যাচাইযোগ্য নয় ধরে নিতে হবে সেটি আসলে বিজ্ঞানের ক্ষেত্র নয়। ল বা সূত্র, বিজ্ঞানের ভাষায় সূত্র হলো এমন একটি বিবৃতি যেটি কোনো নির্দিষ্ট প্রাকৃতিক ঘটনার বর্ণনা দেয়। সূত্রে সাধারণত বিভিন্ন রাশির গাণিতিক আন্তঃসম্পর্ক উল্লেখ করা হয়। এতে কোনো ব্যাখ্যা থাকে না। একটি সূত্র তথ্যের মতোই পর্যবেক্ষণ বা পরীক্ষণ দিয়ে প্রতিষ্ঠিত এবং চাইলে যে কেউ সূত্রটি পরীক্ষা করে যাচাই করতে পারে। অর্থাৎ সূত্রটা হচ্ছে নির্দিষ্ট একটা জিনিস বা একটা নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে তৈরি করা হয়। বিজ্ঞানীরা তৈরি করে থাকেন সেগুলো তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য থেকে বের করে নিয়ে আসেন একটা সূত্র। সূত্রটা শুধু ব্যবহৃত হয় গাণিতিক সম্পর্কেও উল্লেখ করার জন্য। একটি সূত্র তথ্যের মতোই পর্যবেক্ষণ বা পরীক্ষণ দিয়ে প্রতিষ্ঠিত হয়, চাইলে যে কেউ সূত্রটি আবার পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে নিতে পারে। তারপরে দেখা যাক আসল ফিলোসফি ন্যাচারালি প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এটা একটা বইয়ের নাম। তো এটার একটা সংক্ষিপ্ত ছোট একটা লেখা আছে, সে বইটা এটা তোমরা পড়ে নিও। তো নিউটনের প্রথম সূত্রটিকে অনেক সময় জড়তার সূত্র বলা হয়। কি বলা হয়? জড়তার সূত্র। বস্তুর ওপর কোনো বল প্রয়োগ করা না হলে বস্তুটির গতি কেমন হয় এই সূত্রটি সেই বিষয়টি ব্যাখ্যা করে। সূত্রটি জানার আগে আমাদের স্থিতি জড়তা এবং গতি জড়তা বলতে কী বোঝায় সেটি জানা প্রয়োজন। তো নিউটনের প্রথম সূত্রটি মূলত কি জড়তার সূত্র বলা হয়। আর এই জড়তার সূত্র জানতে হলে তো আমাকে আগে তোমাদের জানতে হবে কি জড়তা কি, জড়তা কয় ধরনের। অর্থাৎ বোঝা যাচ্ছে জড়তা দুই ধরনের, স্থিতি জড়তা এবং গতি জড়তা। তো স্থিতি ও গতি জড়তাটা কি? তোমরা যদি বাসে কিংবা ট্রেনে দাঁড়িয়ে থাকো, অর্থাৎ বাস কিংবা ট্রেনটি চলতে শুরু করে, তখন তোমরা লক্ষ্য করে থাকবে যে তোমরা পিছনের দিকে পড়ে যেতে চাচ্ছ। বাস কিংবা ট্রেনের মেঝেতে স্পর্শ করে থাকা তোমার শরীরের নিচের অংশ সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেও শরীরের উপরের অংশ তার আগের অবস্থানে স্থির থাকতে চেষ্টা করে। সেই জন্য তোমার শরীরের উপরের অংশ কী করতে হয়? পেছনের দিকে হেলে পড়ে এবং তুমি পড়ে যেতে উদ্যত হও। একটি গ্লাসের ওপর এক টুকরা শক্ত কাগজ বা কার্ডবোর্ডের ওপর একটি মুদ্রা রেখে তুমি যদি টান দিয়ে কাগজটি সরিয়ে নাও, দেখবে মুদ্রাটি কাগজের সাথে চলে না এসে গ্লাসের ভেতরেই পড়ে গেছে। অর্থাৎ কাগজটি সরে গেলেও মুদ্রাটি তার আগের অবস্থানেই থাকার চেষ্টা করেছে। এই যে স্থির থাকা একটি বস্তু স্থির হয়ে থাকতে চায়, এই ঘটনাকে স্থিতি জড়তা বলে। তোমরা বাসায় এই পরীক্ষাটা প্র্যাকটিস করবে, দেখবে এরকমই ঘটনা ঘটেছে কিনা তোমাদের। তো আমরা স্থিতি জড়তাটা জানলাম।
চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করে থামিয়ে দেওয়ার সময়ে তোমরা খেয়াল করে দেখেছো কি যে তোমাদের শরীর ঝাটকে মানে সামনের দিকে হেলে পড়ে। ব্রেক করার কারণে শরীরের নিচের অংশ গাড়ির সাথে থেমে গেছে, কিন্তু তোমার শরীরের উপরের অংশ তখনও গতিশীল রয়ে গেছে, এজন্য এটি কি সামনে হেলে পড়ে। তোমরা কখনো দেখেছো যারা এ ব্যাপারে অভিজ্ঞ তারা মাটিতে পা দিয়ে কিন্তু থেমে যায় না, খানিকটা দূরত্ব দৌড়ে যায়। তারা জানে মাটিতে নেমে গেলে তাদের পা থেমে যাবে, কিন্তু শরীরের বাকি অংশ তখনও গতিশীল রয়ে যাবে। তাই শরীরের নিচের অংশ সমান বেগে ছুটিয়ে না নিলে সে হুমড়িকে পড়ে যাবে। এই যে গতিশীল একটি বস্তু আগের মতো গতি বজায় রাখতে চায়, এই ঘটনাকে গতি জড়তা বলে। হঠাৎ ব্রেক করলো গাড়িটা, দেখাই যাচ্ছে ছবিতে যে একটা ছবি দেখা যাচ্ছে, ড্রাইভার ব্রেক করার সাথে সাথে পিছনের সিটে বসা যে যাত্রী তিনি সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। তো সেটাই কি গতিশীল বস্তু গতিশীল থাকার যে গতিশীল একটি বস্তু যদি তার গতি বজায় রেখে চলতে চায় সেটাকে বলে গতি জড়তা। আর স্থিতিশীল বস্তু যদি স্থির থাকার জন্য চেষ্টা করে এবং থাকতে চায় সেই স্থির, তবেই তাকে কি বলে স্থিতি জড়তা। ওই স্থিতি জড়তার গতি জড়তা নিয়ে আর কোনো কনফিউশন থাকলো না। নিউটনের প্রথম সূত্রে আমরা চলে এসেছি। স্থিতি জড়তা ও গতি জড়তাকে একত্রে বলা হয় জড়তা। তাহলে বোঝাই যাচ্ছে দুই ধরনের জড়তাই আমরা পেয়েছি। আর স্থির বস্তু স্থির থাকার এবং গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা সেটি হচ্ছে জড়তা। নিউটন তার গতির প্রথম সূত্রে এই জড়তার বিষয়টি বলেছেন। তো কি বলেছেন নিউটনের প্রথম সূত্রটা? বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে। বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হয়, প্রথম শর্ত কি বাইরে থেকে বল প্রয়োগ করা যাবে না মানে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং সরল রেখায় যদি কোনো বস্তু চলমান থাকে সমবেগে সেটা সমবেগে চলতে থাকবে। সরল রেখা মানে সোজা, সমবেগে মানে একই রকম বেগ নিয়ে চলমান কোনো বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে যদি কোনো বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়। এই কথাটাকে খুব সহজে বলা যেত, স্থির বস্তু স্থিরই থাকে বল প্রয়োগ না করলে। আবার গতিশীল বস্তু যেদিকে চলে মানে সরল রেখায় যদি চলে সে একটা বস্তু যেই বেগে চলছে সে সেই বেগেই চলতে থাকবে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করে। তোমরা হয়তোবা এই কথাটাকে একটু কঠিন মনে হতে পারে। সরল রেখায় সমবেগে চলমান, অর্থাৎ প্রথমটা হচ্ছে সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগেই চলতে থাকবে। এই সূত্রটি প্রথম অংশটুকু নিয়ে আমাদের সমস্যা নেই। দৈনন্দিন জীবনে এটি আমরা সবসময় দেখে থাকি যে স্থির একটি বস্তুকে ধাক্কা না দিলে সেটি স্থির থাকে, নিচ থেকে নড়াচড়া করে না। তবে দৈনন্দিন অভিজ্ঞতা থেকে আমরা পরের অংশটুকু বুঝতে আমাদের একটু সমস্যা হতে পারে, কারণ গতিশীল কোনো বস্তুকে আমরা অনন্তকাল চলতে দেখি না। এই সমস্যার উত্তর কিন্তু নিউটনের প্রথম সূত্রের শুরুতেই দেওয়া আছে। এখানে বাইরে থেকে বল প্রয়োগ করার কথা বলা হয়েছে। তুমি যখনই কোনো একটা বস্তুকে গতিশীল করবে, অর্থাৎ ঘর্ষণ কিংবা বাতাসের বাধা ইত্যাদি বল গতির উল্টো দিকে কাজ করে গতিটিকে কমিয়ে দেবে। মহাশূন্যে বাতাস নেই বলে বাতাসের ঘর্ষণ নেই, তাই সেখানে যদি কোনো বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দেওয়া হতো তাহলে সেটি অনন্তকাল ধরে একই বেগে চলতে থাকতো। তাহলে এখন কি বলা হয়েছে যে আমাদের পৃথিবীতে তো অনেক ধরনের একটা বস্তুকে যদি তুমি ধাক্কা দিয়ে ছেড়ে দাও তাহলে সেটা অনন্তকাল চলতে থাকবে না, কারণ এখানে বাতাসের ঘর্ষণ থাকতে পারে, এরপরে মহাকর্ষীয় ঘর্ষণ থাকতে পারে। তো সেই জন্য এটা হবে না। এটা তো আসলে বিস্তারিত লেখাই আছে বইয়ের মধ্যে, ভেঙে ভেঙে লিখে দিয়েছি, এটা তোমরা পড়লে বুঝতে পারবে। তারপরেও যদি কোথাও বুঝতে না পারো আমি পড়ে দিয়েছি, পরে কোথাও বুঝিয়ে দিয়েছি, সেটা তোমরা আবার পড়বে, আবার বসবে বইটা নিয়ে এইটুক পড়বে। প্রতিদিন যদি এতটুক করে পড়ো তোমরা, তাহলে আশা করি তোমরা বছর শেষে বইটা একদম ভালোভাবেই শেষ করতে পারবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।